এর শাসকের সময় বাংলার রাজ্য সীমা অনেক বৃদ্ধি পায়। প্রায় সমগ্র বাংলা এবং আরাকান ব্যতীত ত্রিপুরা ও দক্ষিণ বিহারের কিছু অংশ সাময়িকভাবে তার রাজ্যের অন্তর্ভুক্ত হয়। রাজ্যের বিভিন্ন টাকশালা থেকে তার নামে মুদ্রা প্রকাশিত হয়েছিল। রাজ্যের বিভিন্ন টাকশালা থেকে তার নাম মুদ্রা প্রকাশিত হয়েছিল। পান্ডুয়া থেকে তিনি গড়ে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। পান্ডুয়া থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? গৌড়ে। গৌড়ে। কি থেকে? পান্ডুয়া থেকে। কি থেকে? পান্ডুয়া থেকে। কি থেকে তিনি গৌড়ে তার রাজধানী স্থানান্তর করেছিলেন? পান্ডুয়া থেকে। জালালউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শামসুদ্দিন আহমদ শাহ বাংলার সিংহাসনে বসেন। জালালউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর জালালউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র জালালউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ মানে বড় পুত্র শামসুদ্দিন আহমদ শাহ বাংলার সিংহাসনে বসেন আবার। 1433 খ্রিস্টাব্দে আহমদ শাহ অমর্ত্যবর্গের ষড়যন্ত্রে সাদি খান ও নাসির খান নামক ক্রীতদাসদের হাতে নিহত হন। এভাবে রাজা গণেশ তার বংশধরদের প্রায় 30 বছর রাজত্বের অবসান ঘটে। রাজা গণেশ তার বংশধরদের কত বছর রাজত্ব ঘটে? 30 বছরের। একক কাজ 1 আর 2 রয়েছে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন প্রমাণ করো। 2 নম্বর রাজা গণেশের উত্থানের কারণ বিশ্লেষণ করো। পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসন। শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পর তার অন্যতম হত্যাকারী ক্রীতদাস নাসির খান বাংলার সিংহাসনে বসেন। শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পর শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পর তার অন্যতম হত্যাকারী ক্রীতদাস নাসির খান। শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পর তার অন্যতম হত্যাকারী ক্রীতদাস কে ছিলেন? নাসির খান বাংলার সিংহাসনে বসেন। কিন্তু আহমদ শাহকে হত্যা করার ব্যাপারে যে অভিজাতবর্গ ইন্ধন দেয়, তারা নাসির খানের সিংহাসনে আরোহণকে খুশি মনে গ্রহণ করতে পারেনি। সম্ভবত ক্রীতদাসের আধিপত্যকে তারা অপমানজনক মনে করেছিল, তাই তারা ঐক্যবদ্ধ হয়ে নাসির খানকে হত্যা করে। নাসির খান নিহত হওয়ার পর গৌড়ের সিংহাসন কিছু সময়ের জন্য শূন্য অবস্থায় পড়ে রইল। আহমদ শাহের কোনো পুত্র সন্তান ছিল না। অতঃপর অভিজাতবর্গ মাহমুদ নামে ইলিয়াস শাহের এক বংশধরকে তার মানে অভিজাতবর্গ মাহমুদ নামে ইলিয়াস শাহের এক বংশধরকে 1452 খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে বসায়। অভিজাতবর্গ মানে ধনী ব্যক্তিরা মাহমুদ নামে কি নামে? মাহমুদ নামে ইলিয়াস শাহের এক বংশধরকে 1452 সালে কত? 1452 সালে গৌড়ের সিংহাসনে বসায়। ইতিহাসে তিনি নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামে পরিচিত। ইতিহাসে তিনি নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামে পরিচিত। মাহমুদ শাহ ইতিহাসে কি নামে পরিচিত? মাহমুদ শাহ নামে পরিচিত। ইলিয়াস শাহের বংশধরগণ এভাবে পুনরায় স্বাধীন রাজ্য শুরু করেন। তাই এই যুগকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী যুগ। বংশধরগণ এভাবে পুনরায় স্বাধীন রাজত্ব শুরু করেন। তাই এই যুগকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী যুগ। পরবর্তী ইলিয়াস শাহী যুগ বলা হয় এই যুগকে, কারণ ইলিয়াস শাহী বংশের মাহমুদ নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামে তার রাজ্য শুরু করেন। নাসিরউদ্দিন একজন দক্ষ সেনাপতি, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। একজন দক্ষ সেনাপতি, ন্যায়পরায়ণ শাসক ছিলেন কে? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্স।
যশোর ও খুলনা এলাকায় নাসিরউদ্দিন মাহমুদ শাহের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ, বিহারের কতকাংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল। তিনি নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন। নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন। আর কি ছিল? পশ্চিমবঙ্গ তার কোন কোন রাজ্য অন্তর্ভুক্ত ছিল? পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ, বিহারের কত অংশ? ১৪৫৯ খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ শাহের মৃত্যু বরণ করেন। তাহলে কত খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ শাহ মৃত্যুবরণ করেন? ১৪৫৯ খ্রিস্টাব্দে। এরপর তার পুত্র রুকনউদ্দিন বরবক শাহ বাংলার সিংহাসনে বসেন। পিতার রাজত্বকাল থেকে বরবক শাহ শাসক হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তখন তিনি ছিলেন সাতগাঁয়ের শাসনকর্তা। তার রাজত্বকালে বাংলার রাজ্যসীমা অনেক বৃদ্ধি পায়। কার রাজত্বকালে? রুকনউদ্দিনের রাজত্বকালে। গঙ্গা নদীর উত্তর অংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল। ভাগলপুর বরবক শাহের সাম্রাজ্যের অধীনে আসে। চট্টগ্রামে কর্তৃক নিয়ে গোলযোগ ছিল। বরবক শাহের রাজত্বকালের প্রথম দিকে এটি আরাকান সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু শেষ দিকে বরবক শাহ তা পুনরুদ্ধার করেন। যশোর ও খুলনা তার অধিকারে ছিল। তিনি দক্ষিণ দিকেও তার রাজ্য বিস্তার করেছিলেন। বরবক শাহী প্রথম অসংখ্য আবিসিনীয় ক্রীতদাস বা হাবশী ক্রীতদাস সংগ্রহ করে সেনাবাহিনী রাজপ্রাসাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। বরবক শাহী কে প্রথম অসংখ্য আবিসিনীয় ক্রীতদাস বা হাবশী ক্রীতদাস সংগ্রহ করে সেনাবাহিনী রাজপ্রাসাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ করেন কে? প্রথম প্রথম কে? বরবক শাহ। কে করেন? বরবক শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিয়োগকৃত এই হাবশী ক্রীতদাসের সংখ্যা ছিল ৮,০০০। নিয়োগকৃত হাবশী ক্রীতদাসের সংখ্যা ছিল কয় হাজার? ৮,০০০ ছিল, অনেক। তিনি সম্ভবত রাজ্যে একটি নিজস্ব দল গঠনের উদ্দেশ্যে এই হাবশীদের নিয়ে বাহিনী গঠন করেছিলেন, কিন্তু তার এ ব্যবস্থা ভবিষ্যতে সাম্রাজ্যের জন্য বিপদ ডেকে আনে। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ একজন পণ্ডিত ছিলেন। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ একজন পণ্ডিত ছিলেন। বিভিন্ন শিলালিপিতে তার নামের পাশে নিজ নামে এবং বিভিন্ন রাজকীয় আল-ফাজিল, আল-কামিল দুই উপাধির উল্লেখ দেখতে পাওয়া যায়। বিভিন্ন শিলালিপিতে তার নামের পাশে নিজ নামে বিভিন্ন রাজকীয় আল-ফাজিল, আল-কামিল দুই উপাধির উল্লেখ দেখতে পাওয়া যায়। এ থেকে প্রমাণিত হয় যে বরবক শাহ শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ উপাধি লাভ করেছিল। শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ উপাধি লাভ করেছিল কে? রুকনউদ্দিন বরবক শাহ। রুকনউদ্দিন বরবক শাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, সাহিত্যের পৃষ্ঠপোষকতা ছিলেন। হিন্দু ও মুসলমান উভয় ধর্মে বিদ্বান পণ্ডিত ব্যক্তি তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তিনি যে একজন উদার ও অসাম্প্রদায়িক মনের নরপতি ছিলেন তা হিন্দু কবি পণ্ডিতের পৃষ্ঠপোষকতা বহু হিন্দুকে উচ্চ রাজপদে নিয়োগ করা থেকে বোঝা যায়। তাহলে হিন্দু ও মুসলমানদের উভয় ধর্মের বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তিনি যে একজন উদার অসাম্প্রদায়িক মনের নরপতি ছিলেন কে? রুকনউদ্দিন বরবক শাহ। কারণ হিন্দু কবি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা বহু হিন্দুকে উচ্চ রাজপদে নিয়োগ করা থেকে বোঝা যায়। প্রাচীনকালে এই একইভাবে বৌদ্ধরা হিন্দুদের এবং হিন্দুরা বৌদ্ধরা রাজপদে নিয়োগ করতেন। যাই হোক, বরবক শাহের মতো মানবিক গুণাবলী সম্পন্ন শাসক শুধু বাংলার ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে কমই দেখা গেছে। বরবক শাহ একজন প্রকৃতি সৌন্দর্য রসিক ছিলেন।
একজন প্রকৃত সৌন্দর্য রসিক ছিলেন কে? বরবক শাহ। কে ছিলেন? বরবক শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গড়ের দাখিল দরওয়াজা নামে পরিচিত বিরাট ও সুন্দর তোরণটি বরবক শাহই নির্মাণ করেছিলেন। গড়ের দাখিল দরওয়াজা গড়ের দাখিল দরওয়াজা নামে পরিচিত বিরাট সুন্দর তোরণটি কে নির্মাণ করেছিলেন? রুকনউদ্দিন বরবক শাহী নির্মাণ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গড়ের দাখিল দরওয়াজা কে নির্মাণ করেছিল? রুকনউদ্দিন বরবক শাহ। এ আমলে চট্টগ্রাম, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে 2টি মসজিদ নির্মিত হয়েছিল। এ সমস্ত কার্যক্রম বিবেচনা করলে বঙ্গের সুলতানদের মধ্যে বরবক শাহকে অন্যতম বলা যায়। চট্টগ্রাম আর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে, কোন গঞ্জে? মির্জাগঞ্জে কয়টি মসজিদ নির্মাণ করেছিল? 2টি নির্মাণ করেছিলেন। সুলতানের মধ্যে বরবক শাহকে অন্যতম বলা হয়। সুলতানদের মধ্যে অন্যতম বলা হয় কাকে? বরবক শাহকে। কাকে বলা হয়? বরবক শাহকে। কাকে বলা হয়? বরবক শাহ। 1474 খ্রিস্টাব্দে বরবক শাহ পরকাল গমন করেন। তার মানে রুকনউদ্দিন বরবক শাহ কত সালে মৃত্যুবরণ করেন? 1474 খ্রিস্টাব্দে। পরে তার পুত্র শামসুদ্দিন আবু মুজাফফর ইউসুফ শাহ বাংলার সুলতান হন। পিতা ও পিতামহের গড়া বিশাল সাম্রাজ্য তার সময় অক্ষুণ্ণ ছিল। তার রাজ্য পশ্চিমে উড়িষ্যা, পূর্বে সিলেট পর্যন্ত বিস্তৃত ছিল। ইউসুফ শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ সিংহাসনে বসেন, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অপসারণ করা হয়। কাকে? সিকান্দার শাহকে। সিকান্দার শাহ অসুস্থ হয়ে পড়ে বলে তাকে অপসারণ করেন। বরবক শাহের ছোট ভাই হুসেন জালালউদ্দিন ফতেহ শাহ। বরবক শাহের ছোট ভাই হুসাইন জালালউদ্দিন ফতেহ শাহ উপাধি ধারণ করে সিংহাসন আরোহণ করেন। তিনি নিজ নামে মুদ্রা প্রবর্তন করেন কেন? জালালউদ্দিন ফতেহ শাহ। বরবক শাহের ছোট ভাইয়ের নাম কি ছিল? হুসেন। তিনি জালালউদ্দিন ফতেহ শাহ উপাধি নিয়ে তিনি নিজ নামে মুদ্রা প্রবর্তন করেন। কিন্তু এই সময় রাজদরবারে দুর্যোগ দেখা দেয়। হাবশি ক্রীতদাসরা এই সময় খুব ক্ষমতাশালী হয়ে ওঠে। তাদের প্রতিপত্তি কমানোর জন্য জালালউদ্দিন ফতেহ শাহ চেষ্টা করেন। এতে সমস্ত হাবশি ক্রীতদাস একজোট হয়ে সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সুলতান শাহজাদা ছিলেন প্রাসাদরক্ষী দলের প্রধান। প্রাসাদরক্ষী দলের প্রধান ছিলেন কে? সুলতান শাহজাদা। ক্রীতদাসরা প্রলোভন দ্বারা সুলতান শাহজাদা তার অধীনস্থ পাইকদের নিজ দলভুক্ত করে। ক্রীতদাসরা প্রলোভন দ্বারা সুলতান শাহজাদা তার অধীনস্থ পাইকদের নিজ দলভুক্ত করে। শাহজাদা রাজপ্রাসাদের অভ্যন্তরে ফতেহ শাহকে হত্যা করেন। শাহজাদাই হত্যা করেন রাজপ্রাসাদের অভ্যন্তরে। ফতেহ শাহকে হত্যা করেন কে? শাহজাদা রাজপ্রাসাদের ভিতরে। ফতেহ শাহ নিহত হলে বাংলার সিংহাসনে ইলিয়াস শাহী বংশের শাসনকালের পরিসমাপ্তি ঘটে। বাংলায় হাবশিদের রাজত্বের সূচনা হয়। একক কাজ। সুলতান রুকনউদ্দিন বরবক শাহের কোন পদক্ষেপ মানুষের জন্য হিতকর ছিল তা অনুসন্ধান করো। হাবশি শাসন। বাংলায় হাবশি শাসন কত বছর স্থায়ী ছিল? মাত্র 6 বছর। কত বছর? মাত্র 6 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স।
বেস্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা হাফজির শাসন কত বছর স্থায়ী ছিল? মাত্র 6 বছর। 1487 থেকে 1493। 1487 থেকে 1493। এ সময় বাংলা অঞ্চলে ইতিহাস ছিল অন্যায়, অবিচার, বিদ্রোহ, ষড়যন্ত্র আর হতাশায় পরিপূর্ণ। এই সময় 4 জন হাফজে সুলতানের মধ্যে সবাইকে হত্যা করা হয়। এই সময় কয়জন হাফজে সুলতান ছিল? মাত্র 4 জন। 4 জন হাফজে শাসনকে 4 জন যে হাফজে সুলতান ছিল তাদের সবাইকে হত্যা করা হয়। হাবশি নেতা সুলতান শাহজাদা বরবক শাহ উপাধি নিয়ে হাবশি নেতা সুলতান শাহজাদা বরবক শাহ উপাধি নিয়ে প্রথম বাংলার ক্ষমতায় বসেন। বরবক শাহ উপাধি নিয়ে। কিন্তু কয়েক মাসের মধ্যে তিনি হাবশি সেনাপতি মালিক আন্দিলের হাতে নিহত হন। মালিক আন্দিল সাইফুদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। একমাত্র 3 বছর রাজত্বকালে, কয় বছর? মাত্র 3 বছর রাজত্বকালে মালিক আন্দিল কি উপাধি নেয়? সাইফুদ্দিন ফিরোজ। নিয়ে কয় বছর রাজত্বকালে? মাত্র 3 বছর। 1487 থেকে 1490 খ্রিস্টাব্দে ইতিহাসে কিছুটা গৌরবময় ছিল। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন দ্বিতীয় নাসিরউদ্দিন মাহমুদ শাহ। কিন্তু কিছুকাল 1490 থেকে 91 রাজত্ব করার পর তিনি নিহত হন। এক হাবশি সর্দার তাকে হত্যা করে। শামসুদ্দিন মুজাফফর শাহ নাম নিয়ে সিংহাসনে বসেন। 1491 থেকে 1493 খ্রিস্টাব্দ। অন্যান্য অনেক সুলতানের মতোই অত্যাচারী, হত্যাকারী হিসাবে তার দুর্নাম ছিল। কে? শামসুদ্দিন মুজাফফর শাহ। অনেক সুলতানের মতো অত্যাচারী, হত্যাকারী হিসাবে দুর্নাম ছিল। ফলে গৌড়ের সম্ভ্রান্ত মুসলমান মুজাফফর শাহের বিরুদ্ধে বিদ্রোহ করে। বিদ্রোহের সাথে যোগ দেন মুজাফফর শাহের উজির সৈয়দ হোসেন। অবশেষে মুজাফফর শাহ নিহত হন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলা হাফজি শাসনের অবসান ঘটে। মাত্র 6 বছর স্থায়ী ছিল হাফজি শাসন। হুসেন শাহী বংশ। হাফজি শাসন উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন। হাফজি শাসন উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন কে? সৈয়দ হোসেন। সৈয়দ হোসেন। সৈয়দ হোসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুলতান হয়ে তিনি আলাউদ্দিন হোসেন শাহ উপাধি গ্রহণ করেন। সৈয়দ হোসেন আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নেন। আলাউদ্দিন হোসেন শাহ। এভাবে বাংলায় হোসেন শাহী বংশ নামে এক নতুন বংশের শাসন পর্ব শুরু হয়। এভাবে বাংলা হোসেন শাহী বংশ নামে কি বংশ নামে এক নতুন বংশের শাসন পর্ব শুরু হয়? হোসেন শাহী বংশ নামে। বাংলায় স্বাধীন সুলতানদের মধ্যে হোসেন শাহী আমল ছিল নানা কারণে তাৎপর্যপূর্ণ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহী যুগের প্রধান সুলতান। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহী যুগের প্রধান সুলতান। হোসেন শাহী যুগের প্রধান সুলতান ছিলেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। আলাউদ্দিন হোসেন শাহ। পিতা সৈয়দ আশরাফ আল হুসাইনি ও ভাই ইউসুফের সাথে তিনি তুর্কিস্তানের তিরমিজ শহর থেকে বাংলায় আসেন এবং রাঢ়ের চাঁদপাড়া গ্রামে প্রথম বসবাস শুরু করেন। হোসেন শাহ পরে রাজধানী গৌড়ে যান। মুজাফফর শাহের অধীনে চাকরি লাভ করেন। পরে তিনি উজির হন। এভাবে তিনি বাংলায় ক্ষমতায় আসেন ধীরে ধীরে। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন জাতিতে আরব। তাহলে জাতিতে আরব ছিলেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ জাতিতে কি ছিলেন? আরব। কি ছিলেন? আরব। ঐতিহাসিক ফেরেশতা ও গোলাম হোসেন সলিম তাকে সৈয়দ বলে উল্লেখ করেন। ঐতিহাসিক ফেরেশতা ও গোলাম হোসেন ঐতিহাসিক ফেরেশতা ও গোলাম হোসেন সলিম
তাকে সৈয়দ বলে উল্লেখ করেন। কি বলে? সৈয়দ। তার সিংহাসনে আরোহণের পূর্ব থেকে সাম্রাজ্য অরাজকতা বিশৃঙ্খলা বিরাজিত ছিল। সেসব মারামারি হট্টগোল রাহাজানি কোনো শান্তি ছিল না। রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর তিনি দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। হাবশি গোষ্ঠীভুক্ত একদল মুসলমানের দুঃশাসনের ফলে দেশে অরাজকতার সৃষ্টি হয়েছিল। প্রতিটি সুলতানের হত্যার পেছনে তারা প্রধান ভূমিকা পালন করত। সুলতানের হত্যার পেছনে তারা প্রধান ভূমিকা পালন করত। সিংহাসন লাভের পর হুসেন শাহ হাবশিদের এরূপ কার্যকলাপ বন্ধ করতে নির্দেশ দেন, কিন্তু তারা তার আদেশ অমান্য করলে তিনি তাদের হত্যার আদেশ দেন। হুসেন শাহের এক কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে প্রায় 12,000 হাবশি প্রাণ হারায়। কত? প্রায় 12,000। কত হাজার হাবশি প্রাণ হারায়? 12,000 হাবশি প্রাণ হারায়। বাকি হাবশিদেরকে রাজ্য থেকে বিতাড়িত করা হয়। আলাউদ্দিন হোসেন শাহের পরবর্তী পদক্ষেপ ছিল দেহরক্ষী পাইক বাহিনীর ক্ষমতায় বিনাশ। এই পাইক বাহিনী রাজপ্রাসাদের সকল ষড়যন্ত্রের মূলে কাজ করত। হোসেন শাহ পাইকদের দল ভেঙে দেন। তাদের জায়গায় সম্ভ্রান্ত মুসলমান হিন্দুদের নিয়ে তিনি একটি নতুন রক্ষী দল গঠন করেন। আলাউদ্দিন হোসেন শাহ নিজ ক্ষমতা সংরক্ষণের লক্ষ্যে বাংলার রাজনীতি সমাজ ব্যবস্থাকে হাবশিদের প্রভাব মুক্ত করতে যেমন সচেষ্ট ছিলেন, তেমনি রাজধানী পরিবর্তন করে শাসন ব্যবস্থা দৃঢ় করেন। গৌড় রাজ্যের নিকটবর্তী একডালাতে রাজধানী স্থানান্তর করেছিলেন। গৌড় রাজ্যের নিকটবর্তী কোথায়? একডালাতে রাজধানী স্থানান্তর করেছিলেন। বাংলার সুলতানদের মধ্যে একমাত্র তিনি পান্ডুয়া বা গৌড় ব্যতীত অন্যত্র রাজধানী স্থাপন করেন। একমাত্র কে? সুলতানের মধ্যে একমাত্র তিনি পান্ডুয়া বা গৌড় ব্যতীত অন্যান্য রাজধানী স্থাপন করেন। হাবশি শাসনকালে গোলযোগ সৃষ্টিকারী আমির উমারাদের কঠোর শাস্তি বিধান করা হয়। নিজ বংশজাত অত্যাচারী সকল কর্মচারীকে বরখাস্ত করা হয়। তার পরিবর্তে তিনি শাসন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পদে সৈয়দ, মঙ্গোল, আফগান, হিন্দুদের নিযুক্ত করেন। এসব ব্যবস্থা গ্রহণের ফলে অল্প সময়ের মধ্যে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। আলাউদ্দিন হোসেন শাহের সময় বাংলার রাজ্য সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। বাংলার রাজ্য সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কার সময়? আলাউদ্দিন হোসেন শাহের সময়। আলাউদ্দিন হোসেন শাহের সময়। আলাউদ্দিন হোসেন শাহের সময়। কার সময় বাংলার রাজ্য সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? কার সময়? আলাউদ্দিন হোসেন শাহের সময়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। বেস্ট অফ ইম্পর্টেন্স। কার সময় বাংলার রাজ্য সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? আলাউদ্দিন হোসেন শাহের সময়। আলাউদ্দিন হোসেন শাহের। তিনি কামরূপ কামতা জয় করেন। কামরূপও জয় করেন, কামতা জয় করেন। উড়িষ্যা ও ত্রিপুরা রাজ্যের কিছু অংশ তার করায়ত্ত হয়। উড়িষ্যা ও ত্রিপুরা রাজ্যের কিছু অংশ তার নিজ রায়ত্ত হয়ে যায়। উত্তর দক্ষিণ বিহারের কিছু অংশ তার অধিকারে আসে। তিনি আরাকানিদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। আলাউদ্দিন হোসেন শাহ আরাকানি চট্টগ্রাম থেকে কাদের বিতাড়িত করেন? আরাকানিদের বিতাড়িত করেন চট্টগ্রাম থেকে। কে করেন? আলাউদ্দিন হোসেন শাহ। কোথায় থেকে? চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। কাদেরকে বিতাড়িত করেন? চট্টগ্রাম থেকে আরাকানিদের। এই সময় দিল্লির সুলতান সিকান্দার লোদি বাংলা আক্রমণ করলে তিনি প্রতিহত করেন। একমাত্র আসাম অভিযানে তিনি সফল হতে পারেননি। বিশাল রাজ্য, সব রকম নিরাপত্তা বিধানে হোসেন শাহ সফল হয়েছিলেন। তিনি দীর্ঘ ২৬ বছর আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ কত বছর রাজত্ব করেছিলেন? দীর্ঘ ২৬ বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ১৩৯৩ থেকে ১৫১৯ সাল পর্যন্ত রাজত্ব করেন সবচেয়ে বেশি আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ ২৬ বছর রাজত্ব করেন।
তাহলে ২৬ বছর রাজত্ব করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। এই দীর্ঘ সময় সাফল্যের সাথে রাজ্য পরিচালনা করে আলাউদ্দিন হোসেন শাহ ১৫১৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আলাউদ্দিন হোসেন শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ১৫১৯ খ্রিস্টাব্দে। একজন শাসক হিসাবে হোসেন শাহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি উদ্যম, নিষ্ঠ, বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। জয় শেষ কথা নয়। যুগোপযোগী ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থাও যে অপরিহার্য তা তিনি উপলব্ধি করেছিলেন। শাসনকার্য পরিচালনা ও প্রজা পালনের ক্ষেত্রে তিনি জাতি ও ধর্মের কোনো পার্থক্য সৃষ্টি করেননি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের দ্বারা একটি সুষ্ঠু, সুন্দর, কল্যাণমুখী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল তার লক্ষ্য। এজন্য একজন গোঁড়া সুন্নি মুসলমান হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেছিলেন। হিন্দুদের উৎসাহিত করার জন্য তিনি তাদের বিভিন্ন উপাধি প্রদান করতেন। হিন্দুদের প্রতি হোসেন শাহের এ উদারতা সুষ্ঠুভাবে শাসনকার্য নির্বাহের ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছিল এবং বাঙালিদের নিজস্ব ঐতিহ্যের সৃষ্টিতে সহায়তা করেছিল। এটি তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। হোসেন শাহের এ ধর্মীয় উদারতা তার উত্তরাধিকারীদেরও উৎসাহিত করেছিল। তার শান্তিপূর্ণ রাজত্বকালে প্রজারা সুখে শান্তিতে বাস করত। হোসেন শাহের হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা তৎকালীন মানে অতীতে সমাজ জীবনকেও প্রভাবিত করেছিল। তাহলে হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা তৎকালীন সমাজ জীবনকে প্রভাবিত করেছিল। কার প্রচেষ্টায়? হোসেন শাহের। তার শাসনকালেই আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রবর্তক। ভক্তি আন্দোলনের নেতা মানবতাবাদী শ্রী চৈতন্য দেবের। তাহলে দেখো শাসনকালে আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রবর্তক। তাহলে বৈষ্ণব ধর্মের প্রবর্তক ভক্তি আন্দোলনের নেতা মানবতাবাদী শ্রী চৈতন্য দেবের। তাহলে বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিল? শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোসেন শাহ তার প্রতি উদার মনোভাব পোষণ করতেন এবং তাকে ধর্ম প্রচারের সব রকম সহায়তা করার জন্য কর্মচারীদের প্রতি নির্দেশ দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সত্যপীরের আরাধনা হোসেন শাহের শাসনকালের আর একটি উল্লেখযোগ্য ঘটনা। ধর্ম দেখো ধর্ম বর্ণ নির্বিশেষে সত্যপীরের আরাধনা হোসেন শাহের শাসনকালের তার একটি উল্লেখযোগ্য ঘটনা। সত্যপীরের আরাধনা হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উজ্জ্বল প্রচেষ্টা। দেখো হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উজ্জ্বল প্রচেষ্টা ছিল কোনটা? সত্যপীরের আরাধনা। সত্যপীরের আরাধনা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। বাংলা সাহিত্যের উন্নতি বিকাশ হোসেন শাহের শাসনকালকে দেখো ইতিহাসের অমর করে রেখেছে। বাংলা সাহিত্যের উন্নতি বাংলা সাহিত্যের উন্নতি, তাহলে বাংলা সাহিত্যের কি উন্নতি বিকাশ বাংলা সাহিত্যের উন্নতি বিকাশ হোসেন শাহের শাসনকালকে। কার শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে? হোসেন শাহের
শাসনামলকে। তার উদার পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন করেছে। হোসেন শাহ যোগ্য কবি সাহিত্যগণকে উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। এ যুগের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধার বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস, পরাগল খান, যশোরাজ খান উল্লেখযোগ্য ছিলেন। এ যুগের বিখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী বিখ্যাত কবি আর লেখক ছিল। সনাতনী গোস্বামী, মালাধার বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস, পরাগল খান, যশোরাজ খান উল্লেখযোগ্য ছিলেন। হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় তার অসংখ্য গ্রন্থ রচনা করেন। তাদের নিরলস সাহিত্য কীর্তি বাংলার সাহিত্য ভাণ্ডার ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এ সময়ে মালাধার বসু শ্রী মদ্ভগবৎ মালাধার বসু শ্রী মদ্ভগবৎ পুরাণ এবং পরমেশ্বর মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন। এই সময় মালাধর বসু শ্রী মদভগবৎ ও পুরাণ পরমেশ্বর মহাভারত বাংলায় ভাষা অনুবাদ করেন। আলাউদ্দিন হোসেন শাহ আরবি ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। আরবি ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ কোন ভাষার পৃষ্ঠপোষক ছিলেন? আরবি ফার্সি। সকল ধর্মের মানুষের প্রতি অপরিসীম শ্রদ্ধা ভক্তি ছিল আলাউদ্দিন হোসেন শাহের। তার রাজত্বকালে তালি দেখো, সকল ধর্মের মানুষের প্রতি অপরিসীম শ্রদ্ধা ভক্তি ছিল কার? আলাউদ্দিন হোসেন শাহের। তার রাজত্বকালে বাংলার বিভিন্ন স্থানে বেশ কিছু মসজিদ নির্মিত হয়েছিল। এ সমস্ত মসজিদের মধ্যে গৌড়ের ছোট সোনা মসজিদ সবচেয়ে উল্লেখযোগ্য। গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন হোসেন শাহ। বেস্ট অফ ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। গৌড়ের সোনা মসজিদ কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন হোসেন শাহ। গৌড়ের সোনা মসজিদ কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে গৌড়ের ছোট সোনা মসজিদ সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন হোসেন শাহ। তিনি অনেকগুলি খানকা মাদ্রাসা নির্মাণ করেন। আলাউদ্দিন হোসেন শাহ খানকা সহ অনেকগুলো মাদ্রাসা নির্মাণ করেছিলেন। পান্ডার মুসলমান সাধক কুতুবুল আলমের সমাধি রক্ষণাবেক্ষণের জন্য হোসেন শাহ প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। পান্ডার মুসলমান সাধক কুতুবুদ্দিন আলমের সমাধি রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা পয়সা ব্যয় করে। তিনি গৌড়ে একটি দুর্গ ও তোরণ, মালদহে একটি বিদ্যালয়, একটি সেতু নির্মাণ করেছিলেন। তিনি গৌড়ে একটি দুর্গ নির্মাণ করেছিলেন, একটি তোরণ নির্মাণ করেছিলেন, মালদহে একটি বিদ্যালয় ও একটি সেতু নির্মাণ করেছিলেন। এ সকল মসজিদ, মাদ্রাসা, দুর্গ, তোরণ হোসেন শাহের স্থাপত্য প্রীতির পরিচয় বহন করে। ২৬ বৎসরের শাসনকালে বাংলায় জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলা বিশেষ উন্নতি সাধিত হয়েছিল। কত বৎসরের শাসনকালে? ২৬ বৎসরের শাসনকালে বাংলায় জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার বিশেষ উন্নতি সাধিত হয়েছিল। ২৬ বছর শাসনকালে, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই জন্য তার শাসনকালকে অনেকে বাংলার মধ্যযুগের ইতিহাসের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেন। কার শাসনকালকে বাংলার মধ্যযুগের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? কার শাসনকালকে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়।
বাংলার মধ্যযুগের ইতিহাসের কি যুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। কার শাসনকালে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালে। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেমোরাইজ করবো, হুবহু মেমোরাইজ করবে এটা। তাহলে বাংলার মধ্যযুগের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কার শাসনকালকে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে। আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র নুসরাত শাহ নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ উপাধি নিয়ে বাংলা সিংহাসনে বসেন। জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র নুসরাত শাহ নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ উপাধি নিয়ে বাংলা সিংহাসনে বসেন। তার শাসন কাজের যোগ্যতা ও দক্ষতা দেখে হোসেন শাহ তার রাজত্বকালেই শাসন কার্যের কিছু কিছু ক্ষমতা নুসরাত শাহকে ছেড়ে দিয়েছিলেন। সিংহাসনে বসে তিনি পিতার মতো রাজ ক্ষমতা অব্যাহত রাখেন। এ সময় সমগ্র বিহার তার অধীনে আসে। তার সময়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। কার সময় ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? হোসেন শাহের সময় না, নুসরাত শাহর সময়। কার সময়? নুসরাত শাহ। আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নুসরাত শাহের সময়। কার সময়? নুসরাত শাহের সময় ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। প্রথম মুঘল সম্রাট বাবর বাংলার দখলের জন্য সৈন্য পাঠান। প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? বাবর। বাবর কে ছিলেন? বাবর। ভেরি ভেরি ইম্পর্টেন্স। প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? প্রথম মুঘল সম্রাট ছিলেন বাবর, বাংলা দখলের জন্য সৈন্য পাঠান। নুসরাত শাহ প্রথমে বাবরের সাথে মিত্রতা স্থাপন করেন। আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নুসরাত শাহের সঙ্গে প্রথমে বাবরের সাথে মিত্রতা স্থাপন করেন। মিত্রতা মানে বন্ধু। পরে যুদ্ধ শুরু হলে সন্ধি করে বাংলায় তার ক্ষমতাকে নিরাপদ রাখেন। 1531 খ্রিস্টাব্দে নুসরাত শাহ আততায়ীর হাতে নিহত হন। নুসরাত শাহ কত সালে নিহত হন? 1531 সালে। কার হাতে? আততায়ীর হাতে। পিতার মতে সুলতান নুসরাত শাহ তার সময়ের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। জনগণের প্রতি তিনি ছিলেন সহনশীল ও সহদর। প্রজাদের পানি কষ্ট নিবারণের জন্য তিনি রাজ্যের বহু স্থানে কূপ ও পুকুর খনন করেছিলেন বলে জানা যায়। কূপ ও পুকুর খনন করেছিলেন বলে জানা যায়। প্রজাদের পানি কষ্টের নিবারণের জন্য বিভিন্ন স্থানে কূপ আর কি পুকুর খনন করেন। কে করেন? নুসরাত শাহ। বাগেরহাটে মিঠা পুকুর আজও তার কীর্তি বহন করছে। বাগেরহাটে মিঠা পুকুর কে নির্মাণ করেন? নুসরাত শাহ। নুসরাত শাহ। সবগুলো কে করেন? নুসরাত শাহ। নুসরাত শাহের মানবিক গুণাবলী তাকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাদের নিকট জনপ্রিয় করে তুলেছিল। মানবিক গুণাবলী তাকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাদের নিকট খুবই জনপ্রিয় করে তুলেছিল। কাকে? নুসরাত শাহ। হাজার বছরে বিরাজমান ধর্মীয় সম্প্রীতি এ সময়ের বৈশিষ্ট্য ছিল। এক্ষেত্রে তিনি তার পিতার নীতি অনুসরণ করেছিলেন। নুসরাত শাহের শাসনকালে বহু স্থাপত্য কীর্তিশিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তার উৎসাহ পৃষ্ঠপোষকতা পাদোয়ারি পরিচয় বহন করে। গৌড়ের বিখ্যাত কদম রসুল ভবনের প্রকোষ্ঠে তিনি একটি মঞ্চ নির্মাণ করেন। গৌড়ের বিখ্যাত কদম রসুল ভবন। কদম রসুল ভবন কোথায় অবস্থিত? গৌড়ে। বিখ্যাত কদম রসুল মসজিদ কোথায় অবস্থিত? গৌড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ভবনের প্রকোষ্ঠে তিনি একটি মঞ্চ নির্মাণ করেন। কে করেন? নুসরাত শাহ। তার উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন সংবলিত একটি কালো কারুকার্য খচিত মরমর বেদি বসানো হয়। গৌড়ের মসজিদ বিখ্যাত বড় সোনা মসজিদ, বারোদুয়ারের মসজিদ তার আমলের কীর্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে গৌড়ের কোথায়? গৌড়ের মসজিদ। গৌড়ের মসজিদ বিখ্যাত সোনা মসজিদ, বিখ্যাত বড় সোনা মসজিদ, বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ। বড় সোনা মসজিদের আরেক নাম আছে বারোদুয়ারি মসজিদ।
তার আমলে কীর্তি কার আমলে? নুসরাত শাহ। নুসরাত শাহ কার আমলে কীর্তি? নুসরাত শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। বড়সড় মসজিদ বা বারোদ্বারি মসজিদকে নির্মাণ করেন নুসরাত শাহ। এটা মুখস্থ রাখবা, নুসরাত শাহ। কদম রসুলের নিকট প্রকোষ্ঠ একটি মঞ্চ নির্মাণ করেন। বড়সড় মসজিদ বা বারোদ্বারি মসজিদ নির্মাণ করেন কে? নুসরাত শাহ। কে করেন? নুসরাত শাহ। বর্ধমান জেলার মঙ্গলকোট নগর এবং রাজশাহী জেলার বাঘা নামক স্থানে তিনি দুইটি মসজিদ নির্মাণ করেছিলেন। বর্ধমান জেলার মঙ্গলকোট নগর, রাজশাহী জেলার বাঘা নামক স্থানে তিনি কয়টি মসজিদ নির্মাণ করেছিলেন? দুইটি। তার ভিতর বড়সড় মসজিদ, বারোদ্বারি মসজিদ তার আমলের কীর্তিকার নুসরাত শাহের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। তার কার্য সময়ের আরও একটি নির্দেশন হল সাদুল্লাপুর আউলিয়া মখদুম আখি সিরাজের মাজারের ভিত্তি স্থাপন। এই ভিত্তি স্থাপন করেন কে? নুসরাত শাহ। এই যে সাদুল্লাপুরে আউলিয়া মখদুম আখি সিরাজউদ্দৌলার মাজারের ভিত্তি স্থাপন করেন। নুসরাত শাহের আদেশে পৃষ্ঠপোষকতায় তৎকালীন বিশিষ্ট বাঙালি গোবিন্দ পরমেশ্বর মহাভারতের কিয়দংশ বাংলা অনুবাদ করেছিলেন। বিশিষ্ট বাঙালি গোবিন্দ পরমেশ্বর মহাভারতের কিয়দংশ বাংলা অনুবাদ করেছিলেন কে? গোবিন্দ পরমেশ্বর। কে করেন? গোবিন্দ পরমেশ্বর। মহাভারতের কিয়দংশ বাংলা অনুবাদ করেছিলেন কে? গোবিন্দ পরমেশ্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তার শাসনকালে শ্রীকর নন্দী মহাভারত অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ করেন। তার শাসনকালে শ্রীকর নন্দী। কে করেন? শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ করেন। শ্রীকর নন্দী। শ্রীধর ও মহাভারতের বঙ্গ অনুবাদ করেছিলেন। শ্রীধর ও মহাভারতের বঙ্গ অনুবাদ করেছিলেন। মহাভারতের বঙ্গ অনুবাদ করেছিলেন কে? শ্রীধর। জ্ঞান ও শিক্ষা প্রসারের জন্য নুসরাত শাহ দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপন করেছিলেন। কে করেছিলেন? নুসরাত শাহ। কিসের উদ্দেশ্যে? জ্ঞান অর্জন বা শিক্ষার উদ্দেশ্যে। জ্ঞান ও শিক্ষা প্রসারের জন্য কে দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপন করেছিলেন? নুসরাত শাহ। কে? নুসরাত শাহ। বাংলার পরবর্তী সুলতান ছিলেন নুসরাত শাহ পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ। তিনি প্রায় 1 বছর ক্ষমতায় ছিলেন। নুসরাত শাহের সময় থেকে আহোম রাজ্যের সাথে বাংলার সংঘর্ষ চলছিল। ফিরোজ শাহের সময়ও তা অব্যাহত থাকে। নুসরাত শাহের সময়কাল থেকে শুরু হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব। বাংলার স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব শুরু হয় কার সময়কাল থেকে? নুসরাত শাহের সময়কাল থেকে। নুসরাত শাহের উত্তরাধিকারগণ ছিলেন দুর্বল। তার ছোট ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 খ্রিস্টাব্দে ফিরোজ শাহকে হত্যা করে সিংহাসনে বসান। তার ছোট ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 খ্রিস্টাব্দে ফিরোজ শাহকে হত্যা করে ফিরোজ শাহকে হত্যা করে সিংহাসনে বসান। কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং নুসরাত শাহের শাসনকালে রাজ্যে যে ভাঙনের সূচনা হয়েছিল, মাহমুদ শাহের শাসনকালে তা সম্পূর্ণ হয়। তার 5 বছরের রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা আফগান যোদ্ধা শের শাহ সুরের সঙ্গে অবশেষে 1538 সালে শের শাহ গৌড় দখল করলে কেবল হোসেন শাহী বংশে নয়, বরং বাংলার 200 বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। 1538 সালে শের শাহ গৌড় দখল করলে কেবল হোসেন শাহী বংশে নয়, বাংলার 200 বছর। বাংলার কত বছর? 200 বছরের স্বাধীনতা সুলতানি যুগের অবসান ঘটিয়ে দেন। একক কাজ: শাসন নীতির ক্ষেত্রে আলাউদ্দিন হোসেন শাহের উদারতা দেশের জন্য মঙ্গল বয়ে এনেছিল, এই কথার যথার্থ নিরূপণ করো। দলীয় কাজ: সুলতান নুসরাত শাহের রাজত্বকালের জনহিতকর কার্যাবলী
ও স্থাপত্য কীর্তি সময়ের একটি তালিকা প্রস্তুত করো। আফগান শাসন ও 12 ভূঁইয়া 1538 থেকে 1576 সাল। 1538 সালে আরব পারস্যের অভিজাত মুসলমানদের হাতে প্রতিষ্ঠিত বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান হলে বাংলাকে একে একে অন্যান্য বিদেশি শক্তিসমূহ গ্রাস করতে থাকে। 1538 সালে কত সালে 1538 সালে আরব আর পারস্যের অভিজাত মুসলমানদের হাতে প্রতিষ্ঠিত বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান হলে মুঘল সম্রাট হুমায়ুন অল্প কিছুকাল বাংলার রাজধানীর উপর অধিকার প্রতিষ্ঠা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আফগান নেতা শের শাহের কাছে পরাজয় মনোনীত হন। তাহলে আফগান নেতা কে ছিলেন? শের শাহ। আফগান নেতা কে ছিলেন? শের শাহ নিকট পরাজিত হন। বাংলা বিহার সরাসরি চলে আসে আফগানদের নিয়ন্ত্রণে। বাংলা বিহার সরাসরি চলে আসে কাদের নিয়ন্ত্রণে? আফগানদের নিয়ন্ত্রণে চলেছে। আফগান নেতা কে ছিলেন? শের শাহ। আফগানদের দুই শাখা, সুর আফগানি, কররানী আফগানি। আফগানদের কয়টি শাখা ছিল? দুইটি শাখা। কয়টি শাখা? দুইটি শাখাতে সুর আফগান, একটা হচ্ছে সুর আফগান, অন্যটা হচ্ছে কররানী আফগান। সুর আফগান, কররানী আফগানরা বেশ কিছুকাল বাংলা শাসন করেন। শেষ পর্যন্ত মুঘল সম্রাট আকবর আফগানদের হাত থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন। আফগানদের হাত থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন কে? মুঘল সম্রাট আকবর। অবশ্য রাজধানী দখল করলে মুঘলরা বাংলার অভ্যন্তরে মানে ভিতরে অনেক দিন পর্যন্ত প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি। এই সময় বাংলায় অনেক বড় বড় স্বাধীন জমিদারি ছিলেন। তার ভিতরে ছিল 12 ভূঁইয়াদের দমন। 12 ভূঁইয়াদের দমন করার চেষ্টা করলে সফল হতে পারেনি। 12 ভূঁইয়াদের দমন করা সম্রাট আকবরের সময়, দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। 12 ভূঁইয়াদের দমন করা হয় কখন? সম্রাট জাহাঙ্গীরের সময়। সম্রাট জাহাঙ্গীরের সময়, সম্রাট মানে রাজা। 12 ভূঁইয়াদের দমন করা হয় কার সময়? সম্রাট জাহাঙ্গীরের সময়। সম্রাট জাহাঙ্গীরের সময়। সম্রাট জাহাঙ্গীরের সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফগান শাসন। মুঘল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুন হোসেন শাহী যুগের শেষ দিক থেকে চেষ্টা করেছিলেন। তো তোমাদের একটা সংকেত লিখে দিই, তারপরে কোন রাজা এসেছিল সেটা মুঘল সাম্রাজ্যের ভিতর। এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের একটা লাইন। বাবার হইল আবারও জ্বর, সারিল ঔষধে। বাবার হইল আবারও জ্বর, সারিল ঔষধে। এটা হচ্ছে আকবরের একটি বংশ, মানে সম্রাট বা যেটাকে আমরা বলি মুঘল সাম্রাজ্যের একটা বংশধর। বাবার হইল আবারও জ্বর, সারিল ঔষধে, এটা সংকেত। এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? বাবর। বাবরের পুত্র হুসাইন, হইলেতে হুসাইন, আতে আকবর, বর্গীজাতে জাহাঙ্গীর, সারিলেতে শাহজাহান, আর ওষুধে আওরঙ্গজেব। এটা মনে রাখবা। মুঘল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুন শাহী যুগের সেই দিক থেকে চেষ্টা করেছেন বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে। তাহলে বাবরের পুত্র ছিল হুমায়ুন, আর হুমায়ুনের পুত্র ছিল আকবর, আকবরের পুত্র ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র ছিল শাহজাহান, শাহজাহানের পুত্র ছিল আওরঙ্গজেব। ঠিক আছে? কিন্তু আফগানদের কারণে মুঘলদের এই উদ্দেশ্য প্রথম দিকে সফল হয়নি। আফগান নেতা শের খান, আফগান নেতা কে ছিলেন? শের খান। শের খান সুরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন সম্রাট হুমায়ুন। শের খান সুরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন কে? সম্রাট হুমায়ুন। শের খানের পিতা হাসান খান। শের খানের পিতা হাসান খান সুর।
বিহারে অবস্থিত সাসারাম এলাকায় জায়গিরদার ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি জায়গিরদার হিসেবে নিয়োগ লাভ করেন। এই সময় বিহারের জায়গিরদার জালাল খান নাবালক বলে তার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন শের খান। সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন ছিল শের খানের। সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন ছিল শের খানের। সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন ছিল কার? শের খানের। কার ছিল? শের খানের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাই গোপনে তিনি নিজের শক্তি বৃদ্ধি করতে থাকেন। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যে শের খান শক্তিশালী চুনার দুর্গ বিহার অধিকার করেন। স্বল্প সময়ের মধ্যে শের খান শক্তিশালী চুনার দুর্গ, বিশাল শক্তিশালী চুনার দুর্গ ছিল, আর বিহার অধিকার করেন। তিনি 1537 সালে দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। শের খান কত সালে? 1537 সালে। কয়বার? দুইবার। কয়বার? দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন কে? শের খান। কতবার করে? দুইবার। কত সালে? 1537 সালে। 1537 সালে। এবার সতর্ক হন দিল্লির মুঘল সম্রাট হুমায়ুন। তিনি শের খানের পিছু ধাওয়া করে বাংলার রাজধানী গৌড় অধিকার করে নেন। গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুন তার নামকরণ করেন জান্নাতাবাদ। গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুন নামকরণ করেন জান্নাতাবাদ। গৌড়ের চমৎকার প্রাসাদ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কে নামকরণ করেন জান্নাতাবাদ? হুমায়ুন আহমদ। হুমায়ুন আহমেদ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। সম্রাট গৌড়ে 6 মাস আমোদ ফুর্তিতে গা ভাসিয়ে দেন। সম্রাট কয় মাস আমোদ ফুর্তিতে গা ভাসিয়ে দেন? 6 মাস। এর সুযোগে নিজের শক্তি বাড়াতে থাকেন শের খান। দিল্লি থেকে খবর আসে হুমায়ুন সৎ ভাই হিন্দাল সিংহাসন দখল করার ষড়যন্ত্র করছেন। এই খবর পেয়ে হুমায়ুন দিল্লির দিকে যাত্রা করেন। এই সুযোগ কাজে লাগান শের খান। তিনি ওঁত পেতে থাকেন বক্সারের নিকট চৌসা নামক স্থানে। বক্সারের নিকট কোথায়? চৌসা নামক স্থানে ওঁত পেতে থাকেন। গঙ্গা নদীর তীরে এ স্থানে হুমায়ুন পৌঁছালে শের খান তার উপর ঝাঁপিয়ে পড়েন। অপ্রস্তুত হুমায়ুন পরাজিত হন 1539 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান শের শাহ উপাধি নেন। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান শের শাহ উপাধি নেন। শের শাহ শব্দের অর্থ সিংহ। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এবার বাংলার দিকে দৃষ্টি দেন তিনি। 1540 সালে মুঘল শাসনকর্তা আলী কুলিকে পরাজিত করে বাংলা দখল করেন। কত সালে? 1540 সালে মুঘল শাসনকর্তা আলী কুলি খানকে পরাজিত করে দিল্লির সিংহাসনে অধিকার করেন। এভাবে দীর্ঘদিন পর বাংলা আবার দিল্লির শাসন চলে আসে। চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত সমগ্র বাংলা অঞ্চল শের শাহের সাম্রাজ্যভুক্ত ছিল। শের শাহ আফগান সুর বংশের ছিলেন বলে এ সময়ের বাংলার শাসন ছিল সুর আফগান বংশের শাসন। 1545 খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যুর পর তার পুত্র জালাল খান ইসলাম খান নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কত সালে? 1545 খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যুর পর তার পুত্র জালাল খান ইসলাম খান নাম ধারণ করে। তার পুত্রের নাম কি ছিল? জালাল খান। কি ছিল? জালাল খান। কি নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? কি নাম ধারণ করে? ইসলাম খান নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। জালাল খান ইসলাম খান কত বছর রাজত্ব করেন? 8 বছর। মাত্র কত বছর? 8 বছর রাজত্ব করেন। কিন্তু ইসলাম খানের মৃত্যুর পর
তার নাবালক পুত্র ফিরোজ খানের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে সুর বংশের মধ্যে দলাদলি শুরু হয়। শের খানের ভাগ্নে মুবারিজ খান ফিরোজ খানকে হত্যা করে মোহাম্মদ আদিল নাম ধারণ করে দিল্লি সিংহাসনে বসেন। শের খানের ভাগ্নে মুবারিজ খান শের খানের ভাগ্নে মুবারিজ খান কে ছিল? মুবারিজ খান কাকে হত্যা করে মোহাম্মদ আদিল নাম ধারণ করে সিংহাসনে বসেন? ফিরোজ খানকে। কাকে? ফিরোজ খানকে হত্যা করে। আর শের খানের ভাগ্নের নাম কি ছিল? মুবারিজ খান। মুবারিজ খান শের খানের কি ছিল? ভাগ্নে ছিল। কি ছিল? ভাগ্নে ছিল। কাকে হত্যা করে? ফিরোজ খানকে হত্যা করে। কি নাম ধারণ করে? মোহাম্মদ আদিল নাম ধারণ করে দিল্লি সিংহাসনে বসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষের রাজনৈতিক ঘটনাবলী থেকে এ সময় বাংলা বিচ্ছিন্ন ছিল না। তাই ইসলাম খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার আফগান শাসক মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন। ইসলাম খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার আফগান শাসক বাংলার আফগান শাসক কে ছিল? মোহাম্মদ খান সুর। মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে বাংলার আফগান শাসক কে ছিলেন? মোহাম্মদ সুর খান। উপাধি ধারণ করে মোহাম্মদ শাহ সুর। এ সময় থেকে পরবর্তী 20 বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। তাহলে কত বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল? 20 বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। মোহাম্মদ শাহ সুর। তাহলে উপাধি ধারণ করেন মোহাম্মদ শাহ সুর। তাহলে কি উপাধি ধারণ করেন? মোহাম্মদ খান সুর, মোহাম্মদ শাহ সুর উপাধি ধারণ করে 20 বছর রাজত্ব করে। তাহলে বাংলা স্বাধীন ছিল কত বছর? 20 বছর। মোহাম্মদ শাহ সুর। তাহলে মোহাম্মদ শাহ সুর উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে মোহাম্মদ আদিল শাহ সুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। তিনি জৌনপুর জয় করে আগ্রার দিকে অগ্রসর হন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তিনি পরাজিত নিহত হন। জৌনপুর জয় করে আগ্রার দিকে অগ্রসর হন। মোহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। মোহাম্মদ শাহ সুর নিহত হলে, তাহলে কে নিহত হলে? মোহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোহাম্মদ শাহের পুত্র খিজির খান তখন এলাহাবাদে অবস্থান করছিলেন। পিতার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিনি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ শোনার পরপর তিনি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে। কে? খিজির খান। গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এই উপাধি গ্রহণ করেছিলেন কে? খিজির খান। উপাধি গ্রহণ করে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খিজির খান। কিছুদিন পর তিনি শাহবাজ খানকে পরাজিত করে বাংলার সিংহাসন অধিকার করেন। এই সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। শের শাহের বংশধরদের দুর্বলতার সুযোগ মুঘল সম্রাট হুমায়ুন স্বয়ং রাজ্য পুনরুদ্ধার করেন। স্বীয় মানে নিজে রাজ্য পুনরুদ্ধার করেন। কিন্তু দিল্লিতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলেও বাংলায় মুঘল আধিপত্য বিস্তার করার সুযোগ পেলেন না। হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করে সুর বংশীয় আফগান নেতৃবৃন্দকে একে একে পরাজিত করার জন্য অগ্রসর হলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে
1556 সাল আদিল শাহের সেনাপতি হিমু মুঘল সৈন্যের নিকট পরাজিত নিহত হন। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1556 সালে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কার ভিতর? আকবরের ভিতর। তাহলে পানিপথের দ্বিতীয় পুত্র তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1556 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ আদিল শাহের সেনাপতি হিমু মুঘল সৈন্যদের নিকট পরাজিত নিহত হন। আকবরের ভিতর আদিল শাহের সেনাপতি হিমুর ভিতর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এতে আদিল শাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। অতঃপর তিনি বাংলার দিকে পলায়ন করেন। দেখো, পথিমধ্যে সুরঙ্গগড়ের নিকটবর্তী ফতেহপুর সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কর্তৃক এক যুদ্ধে 1557 সালে আদিল শাহ পরাজিত নিহত হন। সুরজগড়ের নিকটবর্তী ফতেহপুরের সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কর্তৃক এক যুদ্ধে 1557 সালে আদিল শাহ পরাজিত নিহত হন। বাংলা বিজয় আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ জৌনপুরের দিকে অগ্রসর হলে মুঘল সেনাপতি খানি জামান তার গতিরোধ করেন। মুঘল সেনাপতির নাম কি ছিল? খানি জামান তার গতিরোধ করেন। তাহলে বাংলা বিজয় আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। বাংলা বিজয় করেন কে? সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। জৌনপুরের দিকে কি হয়? অগ্রসর করেন। অগ্রসর হলে মুঘল সেনাপতি খানি জামান তার গতিরোধ করেন। গতিরোধ বলতে কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা দেখতে যান বা গতিরোধ করেন বা তার পিছু পিছু হন। কূটকৌশলী বাহাদুর শাহ খানি জামানের সঙ্গে সন্ধি স্থাপন করে বাংলায় প্রত্যাবর্তন করেন। কূটকৌশলী বাহাদুর শাহ কে? বাহাদুর শাহ গিয়াসউদ্দিন বাহাদুর শাহ খানি জামান ছিল মুঘল সাম্রাজ্যের মুঘল সেনাপতি ছিলেন। সঙ্গে সন্ধি স্থাপন করে বাংলায় প্রত্যাবর্তন করেন। এরপর তিনি বাংলার বাইরে আর কোনো অভিযান চালাননি। 1560 সালে তার মৃত্যু হয়। কত সালের দিকে গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যু হয়? 1560 সালের দিকে। গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর তার ভ্রাতা জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন। গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর তার ভ্রাতা মানে ভাই জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন। তিনিও তার ভ্রাতার ন্যায় মুঘলদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চলতেন। 1563 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার একমাত্র পুত্র বাংলার সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তার নাম জানা যায়নি। মাত্র 7 মাস রাজত্ব করার পর তৃতীয় গিয়াসউদ্দিন নামে জনৈক আফগান দলনেতা তাকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন, কিন্তু তিনিও বেশি দিন রাজত্ব করতে পারেননি। কররানী বংশের তাজ খান কররানী গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলার সিংহাসন নিজেকে প্রতিষ্ঠা করেন। কররানী বংশের তাজ খান কররানী। তাহলে কররানী বংশে কে ছিলেন? তাজ খান কররানী। কাকে হত্যা করে? গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলার সিংহাসন নিজেকে প্রতিষ্ঠা করেন। তাজ খান কররানী সুলাইমান খান কররানীর শের শাহের সেনাপতি ছিলেন। তাজ খান কররানী আর সুলাইমান খান কররানী কার সেনাপতি ছিলেন? শের শাহের সেনাপতি ছিলেন। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। শের শাহের সেনাপতি কে ছিলেন? তাজ খান কররানী, সুলাইমান খান কররানী। কনৌজের যুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শের শাহ তাদের দক্ষিণ বিহারে জায়গির প্রদান করে। ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কররানী সেনাপতি কূটনৈতিক পরামর্শদাতা হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন।
ইসলাম শাহের বালক পুত্র উত্তরাধিকারে ফিরোজ সময় তাজ খান উজির নিযুক্ত হন। ফিরোজকে হত্যা করে তার মামা মুহাম্মদ আদিল সুর সিংহাসনে বসেন। এই সময় তাজ খান কররানী পালিয়ে গিয়ে ভ্রাতাদের সহায়তায় দক্ষিণ বিহারে প্রাধান্য স্থাপন করেন। ১৫৫৭ সালে তাজ খান কররানী নামমাত্র বাংলার সুলতান বাহাদুর শাহ সুরের বশ্যতা স্বীকার করেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে পড়েন। বাংলার সিংহাসনের প্রতি তার দৃষ্টি ছিল। তিনি সুযোগের অন্বেষণে ছিলেন, মানে সুযোগের খোঁজে ছিলেন। অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন যখন সুর বংশের সিংহাসন দখল করেন, তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসউদ্দিনকে পরাজিত ও নিহত করে গৌড় দখল করেন। এভাবে তাজ খান কররানী বাংলায় রাজত্ব প্রতিষ্ঠা করেন। দেখো, অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন যখন সুর বংশের সিংহাসন দখল করেন, অজ্ঞাতনামা তার মানে কোনো জ্ঞান ছিল না। তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসউদ্দিনকে পরাজিত ও নিহত করে গৌড় দখল করেন। এভাবে তাজ খান কররানী বাংলার রাজত্ব প্রতিষ্ঠা করেন। বাংলার রাজত্ব প্রতিষ্ঠা করেন কে? তাজ খান কররানী। ভেরি ভেরি ইম্পর্টেন্স। বাংলায় রাজত্ব প্রতিষ্ঠা করেন কে? তাজ খান কররানী। তাজ খান কররানী। তার প্রতিষ্ঠিত শাসনামল বাংলার ইতিহাস আফগান কররানীর শাসনামল নামে পরিচিত। তার প্রতিষ্ঠিত শাসনামল বাংলার ইতিহাসে আফগান কররানী শাসনামল বলে পরিচিত। আফগান কররানী শাসনামল বলে পরিচিত কার? তাজ খান কররানী। ভেরি ইম্পর্টেন্স। তাজ খান কররানীর মৃত্যুর পর ১৫৬৫ সালে তার দুই ভাই সুলাইমান খান কররানী বাংলার সুলতান হন। তাজ খান কররানীর মৃত্যুর পর তাজ খান কররানীর মৃত্যুর কত সালে? ১৫৬৫ সালে তার দুই ভাই সুলাইমান খান কররানী সুলতান হন। তার ভাই তার কয়টা ভাই ছিল? একটা ভাই ছিল। সুলাইমান খান কররানী বাংলার সিংহাসনে বসেন। এই দক্ষ শাসক আফগান নেতাদের তার দলভুক্ত করেন। এভাবে বাংলা ও বিহারের অধিকাংশ এলাকা তার অধিভুক্ত হয়। উড়িষ্যাতে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। সুলাইমান খান কররানী তার বিজ্ঞ উজির লোদী খানের পরামর্শ। সুলাইমান খান দেখো, সুলাইমান খান কররানী তার বিজ্ঞ উজির ছিল লোদী খান। তার বিজ্ঞ উজির ছিল লোদী খানের পরামর্শে মুঘল সম্রাট আকবরের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেছিলেন। মুঘল সম্রাট তখনকার সময় ছিল কে? আকবর। তিনি সর্বপ্রথম গৌড় থেকে মালদহের ১৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত তান্ডায় রাজধানী স্থাপন করেন। তিনি সর্বপ্রথম কে? সুলাইমান খান কররানী সর্বপ্রথম গৌড় থেকে কোথায়? মালদহে কত কিলোমিটার দূরে? ১৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত তান্ডায় রাজধানী স্থাপন করেন। কোথায় রাজধানী স্থাপন করেন? তান্ডায়। ১৫৭২ সালে সুলাইমান কররানীর মৃত্যু হলে পুত্র বায়জিদ সিংহাসনে বসেন। তাহলে ১৫৭২ সালে সুলাইমান কররানীর মৃত্যু হলে তার পুত্র সিংহাসনে বসেন, বায়জিদ। কিন্তু অল্পকাল পরে আফগান সর্দাররা এ অত্যাচারী সুলতানকে হত্যা করেন। এবার সিংহাসনে বসেন সুলাইমান কররানীর দ্বিতীয় পুত্র দাউদ কররানী। তিনিও ছিলেন বাংলার শেষ আফগান শাসক। তাহলে বাংলার শেষ আফগান শাসক কে ছিলেন? সুলাইমান খান কররানীর দ্বিতীয় পুত্র দাউদ কররানী। দ্বিতীয় পুত্র দাউদ কররানী ছিল বাংলার শেষ আফগান শাসক। বাংলার শেষ আফগান শাসক ছিল দাউদ কররানী। দাউদ কররানী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাউদ কররানী খুব অদূরদর্শী শাসক ছিলেন। বিশাল রাজ্য, ধন, ঐশ্বর্য দেখে তিনি নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন। প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ দেখে তিনি
তাহলে দেখো রাজ্য বিশাল রাজ্য ধন ঐশ্বর্য দেখে তিনি নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন। এতদিন বাংলা বিহারের আফগান শাসকগণ প্রকাশ্যে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করতেন, কিন্তু দাউদ স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন। নিজ নামে খুতবা পাঠ করে মুদ্রা প্রচলন করেন। তাহলে নিজ নামে খুতবা পাঠও করেন এবং মুদ্রা প্রচলন করেন কে? দাউদ খান কররানী। দাউদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফগানরা এমনিতে মুঘলদের শত্রু ছিল, তার ওপর বাংলা বিহার মুঘলদের অধিকার না থাকায় সম্রাট আকবর স্বস্তি ছিল না। বাংলা মুঘলদের অধিকারে না থাকায় সম্রাট আকবরের স্বস্তি ছিল না। ফলে মুঘলদের শত্রু ছিল কারা? আফগানরা। এমনিতে আফগানরা মুঘলদের শত্রু ছিল। দাউদ কররানীর স্বাধীনচেতা মনোভাব কারণে আকবর ক্ষুব্ধ হন, মানে ক্ষুব্ধ বলতে রেগে যান। প্রথমে আকবর জৌনপুরের শাসনকর্তা মুনিম খানকে নির্দেশ দেন কররানীর রাজ্য আক্রমণ করতে। প্রথমে মুঘল সম্রাট আকবর জৌনপুরের শাসনকর্তা কে ছিল? মুনিম খান। নির্দেশ দেন কররানীর রাজ্য আক্রমণ করতে। প্রথম দিকে সরাসরি আক্রমণ করেননি মুনিম খান। উজির লোদী খানের সাথে মুনিম খানের বন্ধুত্ব ছিল। দাউদ খান কররানী তার উজির লোদী পরামর্শে মুনিম খানের সাথে ধনরত্ন দিয়ে আপোস করেন, কিন্তু অচিরেই এই অবস্থার পরিবর্তন হয়। দাউদ খান কিছু ষড়যন্ত্রকারী পরামর্শে ভুল বোঝেন উজির লোদীকে। দাউদ খানের নির্দেশে হত্যা করা হয় তাকে। দাউদ খান কিছু ষড়যন্ত্রকারী পরামর্শে ভুল বোঝেন উজির লোদীকে কি বোঝেন? ভুল বোঝেন। দাউদ খানের নির্দেশে তাকে হত্যা করা হয়। লোদীর বুদ্ধির আর বন্ধুত্বের গুণে এতদিন মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল বাংলা ও বিহার। তার অনুপস্থিতিতে মুনিম খানের বাংলা ও বিহার আক্রমণ আর বাধা রইল না। মুনিম খান তার বন্ধু লোদীর মৃত্যুর 1573 সাল বিহার থেকে আফগানদের হটিয়ে দেন। মুনিম খান তার বন্ধু লোদীর মৃত্যুর পর 1573 সালে বিহার থেকে আফগানদের হটিয়ে দেন। আফগানরা ইতিমধ্যে নিজেদের ভেতর বিবাদ করে দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগে মুনিম খান বাংলার দিকে অগ্রসর হন। কররানীদের বাংলার রাজধানী ছিল টান্ডায়। কররানীদের বাংলার রাজধানী ছিল কোথায়? টান্ডায়। কোথায় ছিল? টান্ডায় ছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। আফগানরা বাংলার রাজধানী টান্ডা ছেড়ে পিছু হটে আশ্রয় নেয় হুগলি জেলার সপ্তগ্রামে। মুনিম খানের নেতৃত্বে রাজধানী অধিকার করে মুঘল সৈন্যরা অগ্রসর হয় সপ্তগ্রামে। দাউদ খান পালিয়ে যান উড়িষ্যায়। দাউদ খান কোথায় পালিয়ে যান? উড়িষ্যায় পালিয়ে যান। মুনিম খান টান্ডায় বাংলায় মুঘল প্রাদেশিক রাজধানী স্থাপন করেন। মুনিম খান টান্ডায় বাংলার মুঘল প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠা করেন। কোথায়? টান্ডায়। বাংলার মুঘল প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠা করেন কে? মুনিম খান। কোথায় করে? টান্ডায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ সময় টান্ডায় প্লেগ রোগ দেখা দিলে মুনিম খান সহ অনেক মুঘল সৈন্য এ রোগে মারা যায়। ফলে বাংলায় বিশৃঙ্খলা দেখা দেয়। এ অবস্থার সুযোগে দাউদ কররানী পশ্চিম ও উত্তর বাংলা পুনরায় অধিকার করে নেন। অন্যদিকে ভাটি অঞ্চলের জমিদার ছিল কে? ঈশা খান। কে ছিলেন? ঈশা খান। পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে দেন। মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেয়। পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে দেন। মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেন।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।